আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা তোমাদের ইনকোর্স পরীক্ষা শেষ করেছো। আশা করি সবাই ভালো রেজাল্টই করেছো। আজ অনার্স থার্ড ইয়ারে তোমাদের সাথে আমি যে ক্লাস কন্টিনিউ করব তা হলো সমাজ মনোবিজ্ঞান বা সোশ্যাল সাইকোলজি। আমি পরপর অনেকগুলো ক্লাস সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশ কন্টিনিউ করেছি। আজকে সোশ্যাল সাইকোলজি। এখানে আজকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব মাস বিহেভিয়ার বা জন আচরণ। এখানে প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্রাউড বা জনতা। সমাজ মনোবিজ্ঞানী জন আচরণ অধ্যয়ন বা মাস বিহেভিয়ার অধ্যয়ন একটি বিশেষ গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ফরাসি মনোবিজ্ঞানী লিবো 1895 সালে দ্য ক্রাউড গ্রন্থটি প্রকাশের মাধ্যমে তিনি সর্বপ্রথম এই মাস বিহেভিয়ার নিয়ে আলোচনা করেন। সাধারণত মানুষের এক বিশেষ সমাবেশকে জনতা বলে, তাই বলে যে কোনো জনসমাবেশকেই জনতা নয়। যেমন গার্মেন্টস কারখানায় অনেক কর্মী একসঙ্গে নিজ নিজ কাজ করে, এদের আমরা জনতা বলতে পারি না, কেননা তারা পূর্ব পরিকল্পিত উদ্দেশ্যে কাজের জন্য একত্রে সমবেত হয়েছে এবং তাদের সকলের মনোযোগ একটি সাধারণ বিষয়ের প্রতি আকৃষ্ট নয়। কাজে আমরা বলতে পারি জনতা হলো আকস্মিকভাবে সংঘটিত বিশেষ কোনো ঘটনা বা বিষয়কে কেন্দ্র করে অসংঘবদ্ধ বা আনঅর্গানাইজড কিছু লোকের স্বতঃস্ফূর্ত সমাবেশ, যাদের সবারই মনোযোগ একটি সাধারণ বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে। যেমন রাস্তায় কোনো দুর্ঘটনা বা কোথাও যদি অগ্নিকাণ্ড ঘটে, কিছু সংখ্যক লোক একত্রে হয়ে কিছুক্ষণ হইচই করার পর আবার ছত্রভঙ্গ হয়ে যায়। কাজেই দেখা যায় জনতা হলো অস্থায়ী সমাবেশ, যার অতীত ইতিহাস নেই, ভবিষ্যৎও নেই। জনতার সৃষ্টি যেমন আকস্মিক তেমনি দ্রুত। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে জনতাকে সংজ্ঞায়িত করেছেন। যেমন কিম্বল ইয়াং এর মতে একই বিষয়ের প্রতি মনোযোগী বহু সংখ্যক ব্যক্তির একত্র সমাবেশকে জনতা বলে। ম্যাকাইভার এবং পেজ বলেন জনতার মধ্যে কিছু সংখ্যক মানুষের দৈহিক সমাবেশ ঘটে এবং তার ফলে তাদের মধ্যে প্রত্যক্ষ অস্থায়ী ও অসংগঠিত সংযোগ ঘটে থাকে। জনতার সৃষ্টি যেমন দ্রুত তেমনি খুব তাড়াতাড়িও সেটা অন্তরিত হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি যে কোনো বিশেষ ঘটনা বা পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো স্থানে আকস্মিকভাবে সমবেত অস্থায়ী এবং অসংঘবদ্ধ জনগোষ্ঠী হচ্ছে জনতা। টাইপস অফ ক্রাউড বা জনতার প্রকারভেদ। সমাজবিজ্ঞানী হার্বার্ট ব্লুমার তার কালেকটিভ বিহেভিয়ার গ্রন্থে উদ্দেশ্যের ভিত্তিতে জনতাকে 4 ভাগে ভাগ করেছেন: ক্যাজুয়াল ক্রাউড বা আকস্মিক জনতা, অ্যাক্টিভ ক্রাউড বা সক্রিয় জনতা, এক্সপ্রেসিভ ক্রাউড বা অভিব্যক্তিপূর্ণ জনতা এবং কনভেনশনাল ক্রাউড বা প্রথাগত জনতা। আচ্ছা, এবার আমরা দেখব আকস্মিক জনতা বা ক্যাজুয়াল ক্রাউড কারা। কোনো কৌতূহল উদ্দীপক ঘটনা বা বিষয়কে কেন্দ্র করে আকস্মিকভাবে যে জনতা গড়ে ওঠে তাকে আকস্মিক জনতা বলে। আকস্মিক জনতা আবার 2 প্রকার, একটা হচ্ছে ভয়জনক আকস্মিক জনতা আর একটা হচ্ছে কৌতূহলজনিত আকস্মিক জনতা। আচ্ছা, সক্রিয় জনতা কারা? সাধারণত বিশেষ কোনো স্বার্থসিদ্ধির জন্য যে জনতার সৃষ্টি হয় তাকে সক্রিয় জনতা বলে। সক্রিয় জনতা সমস্বার্থের চেতনার ভিত্তিতে গড়ে ওঠে, এজন্য ম্যাকাইভার এবং পেজ সক্রিয় জনতাকে সমস্বার্থ বিশিষ্ট জনতা বা কমন ইন্টারেস্ট ক্রাউড হিসেবে অভিহিত করেছেন। অভিব্যক্তিপূর্ণ জনতা এক্সপ্রেসিভ ক্রাউড মনের ভাব প্রকাশের জন্য সমবেত জনতাকে অভিব্যক্তিপূর্ণ জনতা বলে। যেমন খেলায় জয়ী হলে বিজয়ী দলের সমর্থকগণ রাস্তায় নেমে যে বিজয়োল্লাস করে এবং আবেগপ্রবণ যে আচরণ করে সেটি হচ্ছে এক্সপ্রেসিভ ক্রাউড বা অভিব্যক্তিপূর্ণ জনতা। প্রথাগত জনতা বা কনভেনশনাল ক্রাউড দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটানোর উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে নানা রকম অনুষ্ঠান ও উৎসবের ব্যবস্থা করা হয়। এসব অনুষ্ঠানে কখনো কখনো সামাজিক বিধি কিছুটা শিথিল করা হয় এবং নির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে লোকদের বিধি বহির্ভূত আচরণ করার সুযোগ দেওয়া হয়।
যেমন হিন্দুদের দোলযাত্রার সময় পথচারীর গায়ে রং ছড়ালে সেটি সামাজিক স্বীকৃতি পায়। সুতরাং দোলযাত্রার সময় যে জনতা সুলভ আচরণের উদ্ভব হয় তাকে প্রথাগত জনতা বলা হয়। আবার সমাজ মনোবিজ্ঞানী ব্রাউন জনতাকে দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সক্রিয় জনতা, আরেকটা হচ্ছে প্যাসিভ ক্রাউড বা নিষ্ক্রিয় জনতা। কিংসলে ডেভিস জনতাকে প্রধানত 3 ভাগে ভাগ করেছেন: সমাজ কাঠামোর সাথে সন্ধিযুক্ত জনতা, 2 নাম্বার আকস্মিক জনতা, 3 নাম্বার ললেস বা বেআইনি জনতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্লাইডে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের যেই জনতার শ্রেণী বিভাজনটা আছে তার ছকের দেখতে পাচ্ছ। আগেই বলেছি কিংসলে ডেভিস জনতাকে প্রধানত 3টি ভাগে ভাগ করেছেন: সমাজ কাঠামোর সাথে সন্ধিযুক্ত জনতা, আকস্মিক জনতা এবং বেআইনি জনতা। আচ্ছা, সমাজ কাঠামোর সাথে সন্ধিযুক্ত জনতাকে তিনি আবার দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ফর্মাল অডিয়েন্সেস বা আনুষ্ঠানিক শ্রোতামণ্ডলী, যেমন থিয়েটারের শ্রোতামণ্ডলী। আরেকটা হচ্ছে পরিকল্পিত অভিব্যক্তিপূর্ণ দল, যেমন নৃত্যরত জনতা। আকস্মিক জনতাকে আবার তিনি 3টি ভাগে ভাগ করেছেন: অসুবিধাজনক জনতা, যেমন ট্রাফিক জ্যামের জনতা; প্যানিক ক্রাউডস বা ভয়জনিত জনতা, যেমন অগ্নিকাণ্ডের ভয়ে পলায়নরত জনতা; নাম্বার 3 স্পেকটেটর ক্রাউডস বা কৌতূহলজনিত জনতা, যেমন ভালুক নৃত্য দেখার জন্য সমবেত জনতা। বেআইনি জনতাকেও কিংসলে ডেভিস দুভাগে ভাগ করেছেন: একটা হচ্ছে অ্যাক্টিং মবস বা ক্রিয়ারত উশৃঙ্খল জনতা, যেমন লুটতরাজ দল, বিদ্রোহী জনতা ইত্যাদি। নাম্বার 2 নীতিহীন জনতা বা ইমর্টাল ক্রাউডস, যেমন দাঙ্গা বা ধ্বংসাত্মক কাজে নিয়োজিত জনতা। এবার আমরা জনতার কিছু সাধারণ বৈশিষ্ট্যের কথা বলি। যেমন জনতা হচ্ছে অস্থায়ী এবং ক্ষণস্থায়ী সমাবেশ। প্রাথমিক গোষ্ঠী বা পরিবারের মতো জনতা কোনো স্থায়ী গোষ্ঠী নয়, এর কোনো স্থায়ী সংগঠন নেই। নাম্বার 2 একটি বিশেষ স্থানে জনতার সমাবেশের মূল থাকে একটি সাধারণ বিষয়ের প্রতি মনোযোগ। নাম্বার 3 জনতা অপরিকল্পিতভাবে ও হঠাৎ সৃষ্ট এক জনসমষ্টি। জনতা বলতে বহু সংখ্যক মানুষের দৈহিক নৈকট্যের ভিত্তিতে গড়ে ওঠা সমাবেশকে বোঝায়। জনতার মধ্যে দায়িত্ববোধ, সচেতনতা বলে তেমন কিছু থাকে না। জনতার সৃষ্টি হয় আকস্মিক ও দ্রুত, এবং জনতা দ্রুত বিলীন হয়ে যায়। জনতার দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হয়। জনতার মধ্যে অনুকরণ প্রবণতা বিদ্যমান থাকে। জনতার মধ্যে ব্যক্তিগত চিন্তা চেতনা, ভালো মন্দের ধারণা প্রভৃতি চাপা পড়ে যায়, ফলে জনতার মানসিকতা নিম্নমানের হয়। বিরোধী মতামতকে জনতা মোটেই সহ্য করতে পারে না। জনতার মধ্যে কোনো পদমর্যাদা থাকে না, এখানে সবাই সমান থাকে। জনতার মধ্যে লোকসংখ্যার কোনো সীমাবদ্ধতা থাকে না, যে কেউ জনতার অন্তর্ভুক্ত হতে পারে। কখনো কখনো জনতার মধ্যে স্বঘোষিত নেতার আবির্ভাব ঘটে। জনতাভুক্ত ব্যক্তিদের মধ্যে অবশ্যই দৈহিক নৈকট্য থাকতে হবে। এগুলো হচ্ছে জনতার যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে। এখন আসো আমরা দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রাউড বিহেভিয়ার। জনতার আচরণের কি কি বৈশিষ্ট্য আছে। কিম্বাল ইয়াং, ম্যাকডুগাল, মার্টিন লিভো, ফ্রয়েড প্রমুখ সমাজবিজ্ঞানীরা তাদের বিভিন্ন গ্রন্থে জনতার আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং জনতার আচরণের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। যেমন মেন্টাল হোমোজেনিটি বা মানসিক সমরূপতা। জনতার আচরণের প্রধান বৈশিষ্ট্য হলো মানসিক সমরূপতা। জনতাভুক্ত সদস্যরা ব্যক্তিজীবনে বিভিন্ন শিক্ষা, পেশা, বুদ্ধি, দল বা রুচিবোধ সম্পন্ন হতে পারে, কিন্তু জনতায় তারা অভিন্ন বিষয়বস্তুর প্রতি প্রতিক্রিয়াস্বরূপ বেশ খানিকটা সমজাতীয় চিন্তা, অনুভূতি, আচরণ ও মনোভাব ব্যক্ত করে। জনতার ব্যক্তিদের এরূপ মানসিক সমরূপতা লক্ষ্য করে লি বো এবং আরও কিছু সমাজ মনোবিজ্ঞানী গোষ্ঠী মন বা কালেকটিভ কনসাসনেস বা সমষ্টিগত চেতনার অস্তিত্ব
কল্পনা করেছেন। ইমোশনালিটি বা আবেগ প্রবণতা। জনতার আচরণের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আবেগ প্রবণতা। জনতা অতি মাত্রায় আবেগপ্রবণ। এই আবেগপ্রবণতার মূলে থাকে জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিদের উদ্দীপকের প্রতি অধিকতর প্রতিক্রিয়াশীলতা। এই আবেগ সংক্রামক রোগের মতো জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে অল্প সময়ের ভেতর ছড়িয়ে পড়ে। বিচার শক্তিহীনতা বা ইরেশনালিটি। তীব্র আবেগ প্রবণতা থেকে জনতার আচরণের তৃতীয় বৈশিষ্ট্য বিচার শক্তিহীনতার উদ্ভব হয়। জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিরা কোনো যুক্তিতর্কের ধার ধারে না, কোনো কিছু ধীরস্থির চিন্তা করার অবকাশ থাকে না। এমনকি কোনো আচরণে লিপ্ত হওয়ার পূর্বে জনতা সেই আচরণের ফলাফল ভেবে দেখে না। জনতার সদস্যদের হিতাহিত জ্ঞান থাকে না বলে অযৌক্তিক আচরণে লিপ্ত হয়। মোট কথায় জনতার বিচার বিবেচনা শক্তি হ্রাস পায়। দায়িত্ববোধের অবনতি। জনতার আচরণের অপর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্ববোধের অবনতি। জনতার অন্তর্ভুক্ত ব্যক্তির দায়িত্ববোধ অবনতির অন্যতম কারণ হল দায়িত্ব দ্বিধা বিভক্ত হয়ে পড়া এবং ব্যক্তির বেনামি ভাব। এছাড়াও যেহেতু সমষ্টিগত দায়িত্বের কেন্দ্র নির্ণয় করা কঠিন, সেহেতু জনতার মধ্যে কারো ব্যক্তিগতভাবে কোনো দায়িত্ববোধ দেখা দেয় না। ফলে জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিদের দায়িত্ববোধ বলে কিছু থাকে না। 5. ক্ষমতাবোধ বা সেন্স অফ পাওয়ার। জনতাভুক্ত ব্যক্তিদের দায়িত্ব জ্ঞানহীনতার সাথে যুক্ত থাকে ক্ষমতার বিষয়টি। জনতার ব্যক্তিরা মনে করে তারা অসীম ক্ষমতার অধিকারী, তারা সব কিছু করার ক্ষমতা রাখে, তাদের বাধা দিতে পারে এমন কোনো শক্তি কোথাও নেই। এজন্য জনতাকে অনেক সময় সশস্ত্র পুলিশ বাহিনীর সাথে সম্মুখ সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়। 6. বদ্ধমূল ধারণা, পারসিস্টেন্সি অফ আইডিয়াস। জনতার আচরণের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে পারসিস্টেন্সি বা বদ্ধমূল ধারণা। জনতা যে বিষয়টিকে মনে স্থান দেয় সেটিকে কিছুতে সহজে পরিত্যাগ করতে চায় না। সেই ধারণা সমর্থনে যেসব বিষয় উপস্থাপিত হয় সেগুলোকে জনতা গ্রহণ করে এবং অন্যান্য বিষয় যুক্তিসঙ্গত হলেও তাকে গ্রহণ করতে চায় না। সেই কারণেই উশৃঙ্খল জনতাকে সঠিক পথে পরিচালনা করা কঠিন। 7. অনুকরণ প্রবণতা বা ইমিটেশন। অনুকরণ প্রবণতা জনতার আচরণের অন্যতম বৈশিষ্ট্য। জনতার অন্তর্ভুক্ত একজন ব্যক্তি যে কাজ করে অন্যান্য ব্যক্তিও তা করতে থাকে। বস্তুতপক্ষে যুক্তিসঙ্গত বিচার বিবেচনা কাজ করতে না পারার জন্য অনুকরণ প্রবণতা প্রবল হয়ে দেখা দেয়। 8. স্বাভাবিক সামাজিক শাসনের প্রতিরোধহীনতা, ডিসইনহিবিশন অফ নর্মাল সোশ্যাল কন্ট্রোলস। জনতার আচরণ জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিকে এমন সব কাজ করার সুযোগ দেয় যা সামাজিক শাসন সমর্থন করে না। অবশ্য অনেক ক্ষেত্রে উপযুক্ত পরিস্থিতিতে এই আচরণ মহৎ, আত্মত্যাগমূলক ও উদার হয়। আমিত্ববোধ বা সেন্স অফ অ্যানোনিমিটি। জনতার আচরণের উপরোক্ত সকল বৈশিষ্ট্যের মূলে রয়েছে অ্যানোনিমিটি বা অনামিত্ববোধ, অর্থাৎ জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিরা অনুভব করে যে অসংখ্য লোকের ভিড়ে তাকে কেউ চিনতে পারে না। এই মনোভাবের জন্যই ব্যক্তি তার অনুভূতি ও আবেগকে অসংযতভাবে প্রকাশ করে এবং প্রয়োগ করে। সেজন্যই জনতার মধ্যে চিৎকার, উল্লাস, বিভিন্ন রকমের বাজে অঙ্গভঙ্গি ইত্যাদি সব কিছুই খুব উগ্রভাবে পরিলক্ষিত হয়। এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও আত্মমর্যাদাবোধ, আত্মসচেতনতা ও আত্মসমালোচনার অভাব, আচরণে অস্থির, কর্মে উগ্রতা, বিচার বিবেচনায় অসতর্কতা, সিদ্ধান্ত গ্রহণে তৎপরতা, অতিমাত্রায় উত্তেজনার প্রবণতা, চঞ্চলতা ও অসঙ্গতি ইত্যাদি জনতার আচরণের অন্যতম বৈশিষ্ট্য।
সমাজ মনোবিজ্ঞানী ম্যাকডুগাল জনতার আচরণের এসব বৈশিষ্ট্যগুলো উল্লেখ করার পর মন্তব্য করেন, জনতার আচরণ হচ্ছে অনেকটা অবাধ্য শিশুর মতো, যা কোনো বিস্ময়কর পরিস্থিতিতে অশিক্ষিত, উত্তেজনাপ্রবণ, অসভ্য ব্যক্তির মতো এবং সবচেয়ে খারাপ পরিস্থিতিতে জন্তুর মতো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে জনতার আচরণের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা, যেমন লিবোয়ের ব্যাখ্যা আছে, মার্টিনের ব্যাখ্যা আছে, সমাজবিজ্ঞানী অলপোর্টের ব্যাখ্যা আছে, সমাজ মনোবিজ্ঞানী মুজাফফর শরীফের ব্যাখ্যা আছে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই সমস্ত ব্যাখ্যাগুলো নিয়ে, সমাজতাত্ত্বিক ব্যাখ্যাগুলো, জনতার আচরণের সমাজতাত্ত্বিক এই সমস্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রইল, তোমরা দয়া করে আমাদের ক্লাস লেকচারগুলো ফলো করবে, অবশ্যই ভালোভাবে ফলো করবে ক্লাসগুলো, কারণ আসলে আমরা এত কষ্ট করে ক্লাসগুলো কন্টিনিউ করছি, এটা কিন্তু তোমাদের জন্যই। সো তোমাদের আন্তরিক সহযোগিতা আমরা আশা করব তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে ফলো করবে, যেখানে প্রয়োজন নোট ডাউন করবে, আমাকে ইনবক্স করবে যদি কোথাও অসুবিধা হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।